আজ একটি বহুল প্রচলিত জনশ্রুতির গল্প দিয়েই শুরু করা যাক। 1872 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের সন্ধে কলকাতার তৎকালীন বিখ্যাত ন্যাশনাল থিয়েটার, সেখানে সেদিন তিল ধারণের জায়গা ছিল না। দর্শকদের একেবারে প্রথম সারিতে বসেছিলেন স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মঞ্চে তখন চলছে একটি নতুন নাটক। নাটকের একটি দৃশ্যে হঠাৎ দেখা গেল উড নামে একজন অত্যাচারী নীলকর সাহেব, তার হাতে লক লক করছে চাবুক। তার সামনে পড়ে আছে বিবস্ত্র প্রায় এক নীল চাষির গর্ভবতী স্ত্রী। নীলকর সাহেব তাকে সমানে বুটের লাথি মারছেন, আর মাঝে মাঝেই বিদ্যুৎ চমকের মতো তার হাতে ঝলসে উঠছিল তার হাতের চাবুক। গর্ভবতী সেই নারীর আর্তচিৎকারে আকাশ বাতাস যেন মুহুর্মুহু কেঁপে উঠছিল। মঞ্চের সেই অভিনয় এতটাই জীবন্ত ছিল যে দর্শক আসনে বসা বিদ্যাসাগর নিজের আবেগকে আর ধরে রাখতে পারলেন না। রাগে অপমানে তার শরীর কাঁপতে শুরু করলো। তিনি আচমকা নিজের পা থেকে চটি জুতোটা খুলে শটান ছুঁড়ে মারলেন মঞ্চের সেই নীলকর সাহেবের দিকে। সেই চরিত্রে আসলে অভিনয় করছিলেন প্রখ্যাত অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি। বিদ্যাসাগরের জুতো তাকে আঘাত করতেই মুহূর্তের মধ্যে মঞ্চের নাটক থেমে গেল। পুরো হলঘর তখন নিস্তব্ধ, নিশ্চুপ। অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি সেই মুহূর্তেই এক অসাধারণ কাণ্ড করে বসলেন। তিনি বিদ্যাসাগরের ছিটকে পড়া জুতো দুহাতে তুলে নিয়ে কপালে ঠেকিয়ে তিনি বললেন, আমি ধন্য, আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আজ আমি পেয়েছি। মুহূর্তে দর্শকরা করতালির আওয়াজে ফেটে পড়লেন। বিদ্যাসাগর খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি যে নাটকটির কথা বলছি, অর্থাৎ সেদিন যে নাটকটি মঞ্চস্থ হয়েছিল তার নাম ছিল নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। আজকের এই ভিডিওতে আমি নীল দর্পণ নাটকের প্রেক্ষিতে আপনাদের আমি এমন একজন সাহেবের কথা বলবো যিনি বাংলার চাষিদের জন্য নিজের সম্মান, নিজের ভবিষ্যৎ, এমনকি নিজের স্বাধীনতাকেও তিনি বাজি রেখেছিলেন। বাংলার চাষিদের স্বার্থ রক্ষার জন্যই তিনি জেলও খেটেছিলেন। আসুন তাহলে শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন 1859 সালে নীলকর সাহেবদের দুর্বিষহ অত্যাচারের বিরুদ্ধে বাংলার বুকে দাউ দাউ করে জ্বলে উঠেছিল নীল বিদ্রোহ। কিন্তু এই বিদ্রোহের খবর সে সময় কলকাতার তথাকথিত এলিট সমাজ, এলিট সোসাইটি তাদের দৃষ্টিগোচর হয়নি। তেমনি ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার দরবারও ছিল এই নীল বিদ্রোহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। এরকমই একটা পরিস্থিতিতে এগিয়ে এসেছিলেন এক ডাক হরকরা বা পোস্টমাস্টার। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের চেনা নাট্যকার দীনবন্ধু মিত্র। 1860 সালে তিনি ছদ্মনামে ঢাকা থেকে একটি নাটক প্রকাশ করলেন, নাম দিলেন নীল দর্পণং নাটকম। বলা বাহুল্য এটি শুধুমাত্র একটি নাটক ছিল না, এটি ছিল প্রতিবাদের, বিদ্রোহের জ্বলন্ত এক আয়না। 1861 সালের শুরুর দিকে দীনবন্ধু মিত্র তার লেখা নাটকটির একটি সংস্করণ তিনি পাঠিয়ে দিলেন তার প্রিয় এক শিক্ষকের কাছে। এই শিক্ষক হলেন রেভারেন্ড জেমস লং, যিনি ছিলেন মূলত একজন আইরিশ ধর্মযাজক। 1840 সালে মাত্র 26 বছর বয়সে সিএমএস বা চার্চ মিশনারি সোসাইটির একজন যাজক হিসাবে এই কলকাতায় তিনি পা রেখেছিলেন। কলকাতার মির্জাপুর অঞ্চল, এখন যেটার নাম সূর্য সেন স্ট্রিট এই নামে পরিচিত, এই অঞ্চলের সিএমএসের পরিচালনাধীন একটি স্কুল নাম সেন্ট্রাল স্কুল, তিনি সেই স্কুলে শিক্ষকতা করতেন। অন্যদিকে 1846 সালে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন দীনবন্ধু মিত্র। তিনি ভর্তি হয়েছিলেন মির্জাপুর সিএমএসের ওই সেন্ট্রাল স্কুলেই, অর্থাৎ সরাসরি তিনি রেভারেন্ড জেমস লংয়ের ছাত্র হিসাবে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন। বলা বাহুল্য শিক্ষক রেভারেন্ড জেমস লংয়ের সাংস্কৃতিক ও মানবিক পরিচয়ের দ্বারা ছাত্র দীনবন্ধু মিত্র গভীরভাবে কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তা 1861 সালে প্রিয় ছাত্র দীনবন্ধু মিত্রের পাঠানো নীলদর্পণ নাটকটি পড়ে শিক্ষক জেমস লং সাহেব তিনি স্তম্ভিত হলেন, তার চোখে জল চলে আসলো। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে
এই নাটকের ভেতরের সত্যটি যদি কলকাতার এলিট সমাজ আর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার দরবারের নীতি নির্ধারকদের কাছে যদি না পৌঁছায়, তবে বাংলার চাষিদের উপর ইংরেজদের অমানসিক এই অত্যাচার কোনোদিনই বন্ধ হবে না। তিনি এটা উপলব্ধি করলেন। তিনি অত্যন্ত গোপনে তার ঘনিষ্ঠ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের নাটকটি তিনি দেখালেন। বাংলার তৎকালীন ছোটলাট জন পিটার গ্র্যান্ট তিনি এবং বাংলার সচিব ওয়াল্টার স্কট নাটকটির গুরুত্ব অনুধাবন করলেন এবং গ্র্যান্ট সাহেব তিনি বললেন, এর একটি ইংরেজি অনুবাদ করা দরকার, যাতে আমরা আমাদের অফিসারদের দেখাতে পারি যে বাংলার চাষিদের মনে কি ভয়ঙ্কর ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে। রেভারেন্ড জেমস লং সেই কথায় তৎক্ষণাৎ সম্মতি প্রকাশ করলেন। কিন্তু প্রশ্ন হলো, নাটকটির অনুবাদ করবে কে? ইংরেজদের মুখের উপর সত্যি কথা অনুবাদ করার সাহস কার আছে? কিন্তু অচিরেই অবিশ্বাস্যভাবে জেমস লং সাহেব নাটকটির ইংরেজি অনুবাদের ব্যবস্থা করলেন। কিন্তু কখনোই তিনি অনুবাদকের নাম প্রকাশ্যে জানালেন না। অনুবাদকের নামের জায়গায় লেখা হলো বাই এ নেটিভ, অর্থাৎ এক দেশীয় নাগরিক দ্বারা অনুদিত। এখানেও কিন্তু গল্পের ভিতরে একটা অদ্ভুত গল্প আছে। আপনাদের বলি, নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন সেই নামটি কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে প্রতিষ্ঠিত হয়নি। রেভারেন্ড জেমস লং যেমন তিনি তার জীবদ্দশায় সেই অনুবাদকের নাম কখনোই প্রকাশ করেননি, তেমনি সেই অনুবাদকও কখনোই প্রকাশ্যে আসেননি। তবে ইতিহাসের পাতায় অনুবাদকের নাম নিয়ে রহস্য থাকলেও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু ইতিহাসবিদ তারা জোরালো দাবি করেছেন যে এক রাতের বা কয়েকটি রাতের অন্ধকারেই সেই অবিস্মরণীয় অনুবাদের কাজটি করেছিলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি মাইকেল মধুসূদন দত্ত। রেভারেন্ড জেমস লং তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ হাতে পেয়েই তিনি সক্রিয় হয়ে উঠলেন। সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি ক্যালকাটা প্রিন্টিং প্রেসের মালিক ক্লিমেন্ট হেনরি ম্যানুয়েলকে দিয়ে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদের 500টি কপি তিনি ছাপালেন। আর তারপর সরকারি খামে ভরে সেই কপিগুলি তিনি পাঠিয়ে দিলেন ইংল্যান্ডের পার্লামেন্টের সদস্যদের কাছে এবং ভারতের বড় বড় ব্রিটিশ কর্মকর্তাদের কাছে। ভাবুন একবার, কি মারাত্মক কাণ্ড! যে ব্রিটিশ সরকার ভাবত যে বাংলায় তারা রামরাজত্ব চালাচ্ছে, তাদেরই সরকারি খামে করে তাদের দেশের বড় বড় লর্ডদের কাছে পৌঁছে গেল নীলকর সাহেবদের অত্যাচারের নিখুঁত দলিল। লজ্জায় লাল হয়ে গেল ব্রিটিশ রাজের মুখ। ইংল্যান্ডের পার্লামেন্টে তোলপাড় শুরু হয়ে গেল। আর এই ঘটনাতেই ভীষণভাবে ক্ষিপ্ত হলো বাংলার ক্ষমতাশালী নীলকর সাহেবদের সোসাইটি। তারা সহজেই অনুধাবন করতে পেরেছিল যে রেভারেন্ড জেমস লং এই ধর্মযাজকটি তাদের সাম্রাজ্যকে ধ্বংস করতে উদ্যোগী হয়েছে। তাদের ব্যবসার ক্ষেত্রে এই লোকটিই হলো সবচেয়ে বড় শত্রু। একে যেভাবেই হোক থামাতেই হবে। জেমস লং সাহেব নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদের ভূমিকাতে তিনি লিখেছিলেন যে এই নাটকের ঘটনাগুলো প্লেইন বাট ট্রু, অর্থাৎ সহজ কিন্তু সত্য। ভূমিকাতে লেখা এই লাইনটিকে হাতিয়ার করেই নীলকর সাহেবরা কলকাতার সুপ্রিম কোর্টে মানহানির মামলা ঠুকে দিলেন। তারা দাবি করলেন যে এই নাটকটি নীলকরদের এবং তাদের সমর্থক সংবাদপত্র দি ইংলিশম্যান এবং দ্য বেঙ্গল করার নামে ভয়ঙ্কর কুৎসা রটাচ্ছে। তারা তার বিচার চান। 1861 সাল, এই এখনকার মতোই তখনও ছিল জুন মাস। নীলদর্পণ নাটকটি যে প্রেস থেকে ছাপা হয়েছিল সেই প্রেসের মালিক ক্লিমেন্ট হেনরি ম্যানুয়েলকে 7ই জুন পুলিশ গ্রেপ্তার করল। পরের দিন 8ই জুন তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো। জেমস লং সাহেব তিনি কিন্তু কাপুরুষের মতো আড়ালে লুকিয়ে থাকলেন না। 15ই জুন তিনি নিজে এগিয়ে এসে আদালতের সামনে সমস্ত দায় তিনি নিজের কাঁধে তুলে নিলেন, যাতে একজন সাধারণ প্রেস মালিক আইনের জাতাকলে যাতে তিনি পড়ে না যান। এরপর শুরু হলো ঐতিহাসিক বিচার। জুলাই মাসের 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কলকাতার সুপ্রিম কোর্টে চলল সেই বিচার। নীলদর্পণ নাটকটির আসল লেখক
কে অনুবাদ করেছিলেন নাটকটিকে ইংরেজিতে, এই দুই প্রশ্নে লং সাহেবের উপরে আদালতের পক্ষ থেকে প্রবল চাপ সৃষ্টি করা হলো, কিন্তু লং সাহেব এ বিষয়ে একটিবারের জন্য মুখ খুললেন না। অবশেষে বিচারপতি স্যার মর্ডান্ট ওয়েলসের বিচারে জেমস লং সাহেব দোষী সাব্যস্ত হলেন। রায় হলো রেভারেন্ড জেমস লং 1 মাসের তার কারাদণ্ড এবং নগদ 1000 টাকা জরিমানা। মনে রাখতে হবে 1861 সালে 1000 টাকা মানে আজকের দিনে প্রায় আনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকা। নীলকর সাহেবরা আদালতের রায় শোনার পর এজলাসে বসে খুব মজা পেয়েছিলেন, এই কারণে যে তারা বুঝেছিলেন যে গরিব ধর্মযাজক জেমস লং জরিমানার অত টাকা দিতে পারবেন না, সুতরাং তাকে জেলের মধ্যে তাকে পচে মরতে হবে। কিন্তু নীলকর সাহেবদের সেই আনন্দ অহংকার বেশিক্ষণ স্থায়ী হলো না। রায় ঘোষণা হওয়া মাত্রই আদালতের সমস্ত নিয়মকানুন এবং নীলকর সাহেবদের অহংকারকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে এলেন জোড়াসাঁকোর তরুণ জমিদার, মাত্র 21 বছর বয়সী এক যুবক, 19 শতকের কলকাতার অন্যতম সমাজ সংস্কারক কালী প্রসন্ন সিংহ। তিনি কোনো দ্বিধা না করে তাৎক্ষণিকভাবে সেই 1000 টাকার জরিমানা, যা আজকের যুগে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা, সেই পুরো টাকাটাই আদালতের রেজিস্ট্রারের টেবিলে তিনি জমা করে দিলেন। তিনি সবাইকে বুঝিয়ে দিলেন লং সাহেব কখনোই একা নন, তার পিছনে রয়েছে সমস্ত বাঙালি জাতি। জেমস লং সাহেবকে 1 মাসের জেল খাটতে হয়েছিল ঠিকই, কিন্তু সেই 1 মাস কলকাতার আপামর জনসাধারণ জেলের বাইরে উৎসব পালন করেছিল। শিবনাথ শাস্ত্রীর বিবরণী থেকে জানা যায় যে লং সাহেব জেলে থাকার সময় তৎকালীন বাংলার বিশিষ্ট হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান বুদ্ধিজীবীরা অনেকেই প্রতিদিন সেই জেলে গিয়ে তার সাথে দেখা করতে যেতেন, আর জেলের বাইরে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে লং সাহেবের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি জানাতেন। শিবনাথ শাস্ত্রী তার বইতে লিখেছেন যে ওই 1 মাস প্রেসিডেন্সির জেলের পরিবেশ আর 5টা জেলের মতো ছিল না। তা সত্যি সত্যিই বাঙালির কাছে এক পরম শ্রদ্ধার তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল। সে সময় কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় লং সাহেবের সম্মানার্থে কবিতায় লিখেছিলেন, বজ্রকণ্ঠে বলিয়াজি জেমস লং অমর হও। এই ভিডিও শেষ করব শুধু এই কথা বলে যে শিক্ষক ধর্মযাজক জেমস লং এবং তার ছাত্র দীনবন্ধু মিত্রের লড়াই কিন্তু বৃথা যায়নি। বিশ্বজুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের বর্বরতার মুখটি উন্মোচিত হয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল নীল কমিশন গঠন করতে এবং আইন করে নীল চাষিদের উপর জোরপূর্বক নীল চাষ চাপানোর উপর নিষেধাজ্ঞা জারি করতে তারা বাধ্য হয়েছিল। তবে একথা দুঃখের যে বাঙালির জন্য একজন ভিনদেশি শিক্ষক ধর্মযাজক জেমস লং সাহেবের আত্মত্যাগের কাহিনী ইতিহাসের পাতায় জলজল করলেও আজকের যুগে এই ব্যস্ত জীবনে মানুষ তা প্রায় ভুলেই গেছে। কলকাতার বুকে জেমস লং সরণি শুধুমাত্র তার চিহ্ন বহন করছে। আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই পুরো ইতিহাসে আপনার চোখে আসল হিরো কে? ছদ্মনামে নাটক লিখে প্রতিবাদ শুরু করা নাট্যকার দীনবন্ধু মিত্র, নাকি নিজের জীবন বিপন্ন করে নাটকটিকে অনুবাদ করেছিলেন যিনি, সেই সম্ভাব্য মাইকেল মধুসূদন দত্ত, নাকি নিজের জাতের বিরুদ্ধে গিয়ে 1 মাসের কারাদণ্ডে দণ্ডিত শিক্ষক রেভারেন্ড জেমস লং সাহেব, নাকি ব্রিটিশ বিচারকের মুখের উপর বিশাল অঙ্কের জরিমানার টাকা জমা দেওয়া তরুণ জমিদার সেই কালীপ্রসন্ন সিংহ? কে আপনার চোখে আসল হিরো? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে আপনি জানাবেন, এই আশা রাখছি। আজ এই পর্যন্ত, দেখা হবে এই রকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।